গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব। গত ক্লাসে আমরা কিছু সংজ্ঞা আলোচনা করেছিলাম, কিছু অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকেও আমরা কিছু থিওরি আলোচনা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। শুরুতেই আমাদের রয়েছে অপবর্তন কাকে বলে। তোমরা আলোর বিভিন্ন যে ধর্ম আছে সেগুলোর মধ্যে রয়েছে অপবর্তন একটি ধর্ম, যেমন ব্যতিচার, প্রতিফলন, প্রতিসরণ। তোমরা ব্যতিচার, প্রতিফলন, প্রতিসরণ এই ধর্মগুলোর সাথে পরিচিত, তাই না? ব্যতিচার কাকে বলে, প্রতিফলন কাকে বলে? এখানে প্রতিফলনটা কী ছিল? আলো যখন এক মাধ্যম থেকে গিয়ে অন্য মাধ্যমে বাধা পেয়ে আবার ফিরে আসে, তাই না? এটা হলো কি আলোর প্রতিফলন, ফিরে আসাটা। আর প্রতিসরণটা কি? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যায়, তখন দুই মাধ্যমের বিভেদ তলে কিছু পরিমাণ আলো বেঁকে যায়, তাই না? আচ্ছা, ব্যতিচার কি? কোনো সুসংগত উৎস থেকে নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে আলোক তীব্রতার যে হ্রাস বৃদ্ধি ঘটে পর্যায়ক্রমে, সেটাই হলো কি ব্যতিচার। তো সেরকম একটি ধর্ম হচ্ছে অপবর্তন। অপবর্তন কাকে বলে? তোমরা জানো যে আলো সবসময় কি সোজা পথে চলে, তাই না? আলো কি কখনো বেঁকে যায়? আলো বেঁকে যায় কি না? আমরা জানি যে আলো বেঁকে যায় না, কিন্তু আলোটা কিছুটা বেঁকে যেতে পারে। তো কীভাবে বেঁকে যেতে পারে? অপবর্তনের সংজ্ঞাটা পড়লেই বুঝতে পারবে যে কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে। প্রতিবন্ধক বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রতিবন্ধক বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রতিবন্ধক মানে বাধা। তাহলে কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু ছিদ্রের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর জ্যামিতিক ছায়া অঞ্চলে কিছুটা বেঁকে যায়। আলোর এই বেঁকে যাওয়ার ধর্মকে বলা হয় অপবর্তন, তাই না? জ্যামিতিক ছায়া অঞ্চলে কিছুটা আলো বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ধর্ম হচ্ছে অপবর্তন। তো অপবর্তনের সাথে ব্যতিচারের কিছু মিল আছে, আমরা সেই মিলগুলো নিয়ে আলোচনা করব পরে। শুরুতে অপবর্তন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। তাহলে অপবর্তন সম্পর্কে জানলাম যে প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়ার যে ঘটনা, এটি হলো অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কাকে বলে আমরা এটি নিয়ে আলোচনা করব। তার আগে ফ্রনহফারের একটা চিত্র আছে, একটু দেখি, তাই না? এখানে দেখো যে আলো, এটা একটা প্রতিবন্ধক, এটা একটা প্রতিবন্ধক, ঠিক আছে? তো আলো আসতেছে কোন জায়গা থেকে? অসীম থেকে। অসীম থেকে আলো আসতেছে, অসীম থেকে আলো আসতেছে, তাই না? আবার চলে যাচ্ছে, অসীমে গমনকারী। অসীম হতে আগত, আবার অসীমে চলে যাচ্ছে। তো যে অপবর্তনের ক্ষেত্রে আলোকের উৎস, আলোকের উৎস কোথায় থাকে? অসীমে। আলোকের উৎস অসীমে থাকে, তাই না? সে ধরনের অপবর্তনটা হলো ফ্রনহফার অপবর্তন। তাহলে আমরা যদি সংজ্ঞার মাধ্যমে একটু দেখি এখানে। আচ্ছা, তাহলে এখানে সংজ্ঞাটা দেওয়া হয়নি। তো তাহলে যে অপবর্তনের ক্ষেত্রে আলোকের উৎসটা কী হয়? অসীম, অসীমে থাকে, তো সেই ধরনের অপবর্তন হলো ফ্রনহফার অপবর্তন, ঠিক আছে? আর যে অপবর্তনের ক্ষেত্রে আলোকের উৎস, ঠিক আছে, যে অপবর্তনের ক্ষেত্রে আলোকের উৎস থাকে সসীমে, সেই অপবর্তনকে বলা হয় ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এখানে একটি অপবর্তন সম্পর্কিত একটা ঘটনা এখানে আলোচনা করা হয়েছে, যে উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? আমরা জানি যে আমাদের যে ছায়া, তাই না, এগুলো কিন্তু মাটিতে পড়ে। তাহলে উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া কেন
মাটিতে পড়ে না। তোমরা এটি নিয়ে কখনো চিন্তা করেছো? আচ্ছা, যদি চিন্তা করে না থাকো, আজকে একটু চিন্তা করে দেখো যে কেন উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না। আচ্ছা, এটা হলো অপবর্তনের একটা ঘটনা, যে আলোর অপবর্তনের কারণে উড্ডীয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না। আলোক রশ্মিসমূহ উড়োজাহাজের প্রান্ত দিয়ে গমনের সময় আলোকের উৎস হিসেবে কাজ করে। তাহলে আলো যখন উড়োজাহাজের প্রান্ত দিয়ে যায়, তখন প্রত্যেকটা প্রান্ত এক একটা উৎস হিসেবে কাজ করে। তাহলে এখানে অনেকগুলো উৎস থেকে, এই উৎসগুলো হতে আলোক রশ্মি এসে বিমানের নিচে ভূমিতে পতিত হয়, এবং বিমানের ঠিক নিচের অংশে এভাবে বহু সংখ্যক আলোক রশ্মি পতিত হয়। এই জন্য ছায়া গঠন করার জন্য যদি আলোক রশ্মির সংখ্যাটা, অর্থাৎ বহু উৎস থেকে বহু আলোক রশ্মি এসে পতিত হয়, তাই না? এই জন্য সেখানে ছায়া গঠন করতে পারে না। তাহলে ছায়া গঠন না করার কি কারণ? যে আমাদের ক্ষেত্রে যেমন একটা উৎস থেকে আলো পতিত হলো, আর বিমানের ক্ষেত্রে বিমানের প্রত্যেকটা প্রান্ত থেকে, অর্থাৎ এখানে দেখো যে উড়োজাহাজের প্রান্ত দিয়ে গমন করে, আলোক রশ্মিসমূহ উড়োজাহাজের প্রান্ত দিয়ে গমন করে। তো এই প্রান্তগুলো হচ্ছে আলোক উৎস হিসেবে কাজ করে, তাই না? এতে এই ধরনের বহু সংখ্যক প্রান্ত থাকে। তো উৎসগুলোতে আলোক রশ্মি এসে বিমানের নিচে ভূমিতে পতিত হয়, এই জন্য নিচে ছায়া গঠন করতে পারে না। একটু আগে যে আমরা অপবর্তন নিয়ে আলোচনা করলাম, ফ্রেনেল আর ফ্রনহফার। তো ফ্রনহফারের ক্ষেত্রে কি বলেছিলাম, যে উৎসটা অসীমে থাকে, আর ফ্রেনেলের ক্ষেত্রে উৎসটা সসীমে থাকে। তাহলে আমরা এখানে তিনটি পার্থক্য আলোচনা করব। ফ্রেনেল অপবর্তন আর ফ্রনহফার অপবর্তনের মধ্যে তিনটা পার্থক্য। তো প্রথমেই দেখো যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আলোকের উৎস বা পর্দা উভয়ই মধ্যবর্তী বাধা হতে নির্দিষ্ট দূরত্বে থাকে, অর্থাৎ পর্দা থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে আলোকের উৎস। এক্ষেত্রে আলোকের উৎস বা পর্দা উভয়ই মধ্যবর্তী বাধা থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে, ঠিক আছে? অর্থাৎ পর্দাটা আর উৎসটা বাধা থেকে নির্দিষ্ট দূরত্বে থাকে। এই ক্ষেত্রে আলোকের উৎস বা পর্দা উভয়ই মধ্যবর্তী বাধা থেকে অসীম দূরত্বে থাকে। তাহলে মাঝখানে যে বাধা, সেই বাধা থেকে উৎস এবং পর্দা উভয়ই কোথায় থাকে? অসীমে থাকে। তোমরা একটু পিছনের চিত্রে ফিরে যেয়ে একটু দেখো, এখানে এটা হচ্ছে কি উৎস, আর এটা হচ্ছে কি পর্দা। তাহলে উভয় থেকে এই বাধা থেকে কি উভয়টা কি থাকে? সসীমে, অসীম না, সসীমে। এটাও কাছাকাছি, এটাও কাছাকাছি। তাহলে আলোকের উৎস এবং পর্দা উভয়ই বাধা থেকে কোথায় থাকে? সসীমে থাকে, অসীম না। আর ফ্রনহফারের ক্ষেত্রে কি থাকে? যে উৎস এবং পর্দা উভয়ই বাধা থেকে কি থাকে? অসীমে থাকে, তাই না? আচ্ছা, দ্বিতীয় পার্থক্যটা কি আছে? আপাতিত তরঙ্গ মুখগুলো গোলীয় বা চোঙাকৃতি হয়। ফ্রনহফারের ক্ষেত্রে আপাতিত তরঙ্গ, ফ্রনহফার না, আচ্ছা, ফ্রেনেলের ক্ষেত্রে আপাতিত তরঙ্গ মুখগুলো গোলীয় বা চোঙাকৃতি হয়, আর এক্ষেত্রে ফ্রনহফারের ক্ষেত্রে আপাতিত তরঙ্গ মুখগুলো সমতল আকৃতির হয়ে থাকে। ফ্রনহফার এই ধরনের অপবর্তনের তাত্ত্বিক বিশ্লেষণ সহজতর নয়, আর এই ধরনের অপবর্তনের তাত্ত্বিক বিশ্লেষণ সহজতর হয়। তাহলে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন আর ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, এই দুটো অপবর্তনের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এই পার্থক্যটা বাসায় ভালো করে পড়বে। দশা পার্থক্য ও পথ পার্থক্য, এর মধ্যে আমরা সম্পর্ক আলোচনা করব। আগে চিত্রটা একটু খেয়াল করো। দশা পার্থক্য, পথ পার্থক্যের মধ্যে যে সম্পর্কে যে চিত্র আছে, এটা কি? এটা ফার্স্টে হচ্ছে একটা উৎস থেকে, এর কাছাকাছি, আর এখানে একটা উৎস থেকে এখানে এসে দুইটা ছিদ্র,
এর মধ্য দিয়ে আলো এসে একটা পর্দায় একটা বিন্দুতে পড়তেছে, তাই না? এভাবে কি যাচ্ছে? আলো যাচ্ছে, এভাবে আলো যাচ্ছে। তো দুইটা ছিদ্র দিয়ে আলোটা যাচ্ছে, একটা উৎস থেকে আলোটা এসে ফার্স্টে একটা ছিদ্র, তারপরে সেখান থেকে আবার তার কাছাকাছি দুইটা ছিদ্র, হ্যাঁ, দুইটা ছিদ্র দিয়ে আলোটা একটা পর্দার, আমরা যেমন যে পরীক্ষাটা জানি, মনে আছে দিচির পরীক্ষা, সেই পরীক্ষাটির চিত্র এমন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দশা পার্থক্য, পথ পার্থক্য, তাই না, এটির মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে। তো শুরুতে আমরা কিছু সমীকরণ নিব, যে মনে করি পি বিন্দুতে S1 ও S2 থেকে আগত তরঙ্গ দুটি দশাকোণ, এটা হলো দশাকোণ, দশাকোণ এত ও এত, এবং পি বিন্দুতে তরঙ্গ দুটির দশা পার্থক্য কেমন হবে? যদি দশাকোণ এত হয়, তাহলে দশা পার্থক্য কি? দুইটার বিয়োগফল। তাহলে পি বিন্দু থেকে S1 ও S2-তে, পি বিন্দুতে S1 ও S2 থেকে আগত তরঙ্গ দুটির দশাকোণ যথাক্রমে এত, এইটা একটা, এটা একটা, এদের মধ্যে পার্থক্য, তাহলে এটা বিয়োগ, দ্বিতীয়টা বিয়োগ, প্রথমটা বিয়োগ করে যে মানটা আমরা পাইলাম, হ্যাঁ, কী পাবো এখানে বিয়োগ করে? তোমরা একটু নিজেরা করো তো। 2π/λ, এটা কমন যায়, তাহলে আমরা যদি এখানে 2π/λ কমন নিই, 2π/λ যদি কমন নিই, তাহলে কি হবে? এখানে থাকে ভিটি মাইনাস এক্স মাইনাস ল্যামডা মাইনাস ভিটি প্লাস এক্স, এটা থাকে না? তো কী কী কাটা যায়? এক্স এক্স কাটা যায়, হ্যাঁ, এক্স এক্স কাটা যায়, ভিটি ভিটি, আর এটা হলো কি ডেল্টা। তো আমাদের যে পার্থক্যটা হয় সেটা হলো যে এখানে দেখো 2π/λ, এই পার্থক্যটা আসে 2π/λ, তো বা 2π × λ, তো এখানে S2p প্লাস S1p পথ পার্থক্য। তাহলে আমরা দশা পার্থক্য, পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা পাই, দশা পার্থক্য 2π/λ × পথ পার্থক্য, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে স্যার ওই দশা কোণগুলো কোথা থেকে পেলাম? আমরা এ ধরনের সমীকরণ জানি তরঙ্গের ক্ষেত্রে, y = a sin ওমেগা টি মাইনাস 2π/λ x, এ ধরনের সমীকরণ আমরা জানি। এখানে এটা হলো দশাকোণ, তাই না? তো এইভাবে তাহলে দুইটা দশাকোণ বিয়োগ করে আমরা যে পার্থক্যটা পাইলাম 2π/λ × পথ পার্থক্য। আচ্ছা, তাহলে দশা পার্থক্য, পথ পার্থক্যের মধ্যে এটাই সম্পর্ক, দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে এটি হচ্ছে সম্পর্ক। অপবর্তন গ্রেটিং, তোমরা গ্রাম এলাকায় ঝাঁঝরি দেখেছো? ঝাঁঝরি, যেটা দিয়ে মুড়ি ভাজে, তাই না? মুড়ি ভাজার সময় বালি আর মুড়ি একসাথে, যেটার মধ্যে দিয়ে দেয়, বালিগুলো নিচে পড়ে যায় আর মুড়িগুলো উপরে থাকে, অর্থাৎ আমরা এখানে অপবর্তন গ্রেটিং ঠিক ঝাঁঝরির মতো আমরা চিন্তা করতে পারি। তাহলে এখানে সংজ্ঞাটা আমরা কি দিব? অপবর্তন গ্রেটিংয়ের পাশাপাশি অবস্থিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে, অর্থাৎ চিরগুলোর প্রস্থ সমান, এখানে চির বলতে ছিদ্র বোঝাচ্ছে, পাশাপাশি অবস্থিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে অপবর্তন গ্রেটিং বলে, তাই না? তো এক একটা পাতে অনেকগুলো ছিদ্র থাকে। এখানে বলছে যে প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000 বা এর বেশি কম হতে পারে, কম বা বেশি হতে পারে, 10,000-এর কাছাকাছি। প্রতি সেন্টিমিটারে চিরের সংখ্যা বা দাগের সংখ্যা কত হবে? 10,000 বা এর কম, কিছু কম বা বেশি হতে পারে, অর্থাৎ 10,000-এর কাছাকাছি। তাহলে অপবর্তন গ্রেটিং কাকে বলে? পাশাপাশি অবস্থিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চিরসম্পন্ন পাতকে বলা হয় অপবর্তন গ্রেটিং। গ্রেটিং ধ্রুবক, আমি এখানে একটা পাত নিলাম, তো এখানে
এরকম যদি থাকে যে এটা একটা চির, এটা একটা চির, এটা একটা চির, এটা একটা, একটি চির শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আমার ঠিক এই পর্যন্ত একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। অর্থাৎ একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দুইটা জিনিস থাকে, একটা থাকে চির আর একটা থাকে দাগের প্রস্থ। অর্থাৎ একটি চিরের প্রস্থ আর একটা দাগের প্রস্থ মিলে হয় গ্রেটিং ধ্রুবক। সুতরাং একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। তাহলে আমরা যদি চিরের প্রস্থকে এ দিয়ে আর দাগের প্রস্থকে বি দিয়ে প্রকাশ করি, তাহলে গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল টু এ প্লাস বি, ইকুয়াল টু 1/n। ঠিক আছে, এখানে এন কি? দাগের সংখ্যা বা রেখার সংখ্যা। তাহলে একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় ধ্রুবক বা গ্রেটিং ধ্রুবক। সমবর্তন বা পোলারায়ন, এটি আলোর আরও একটি ধর্ম, তাই না? সমবর্তন বা পোলারায়ন দুইটা একই জিনিস, দুই নামে হতে যখন আসবে তখন একটা লিখলেই হলো। যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গকে, মানে বিভিন্ন তলে যে আলোক তরঙ্গগুলো কম্পনক্ষম হবে সেগুলোকে একটা নির্দিষ্ট তল বরাবর কম্পিত করা। বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গকে একটা নির্দিষ্ট তল বরাবর কম্পিত করা, এটাকেই হলো বলা হয় পোলারায়ন বা সমবর্তন। তাহলে যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে কম্পমান আলোক তরঙ্গকে একটা নির্দিষ্ট তলে বা একটা নির্দিষ্ট তল বরাবর কম্পনক্ষম করা যায়, তাকে বলা হয় সমবর্তন বা পোলারায়ন। আচ্ছা, এই সমবর্তন নিয়ে অনেক আলোচনা আছে। অর্থাৎ এই সমবর্তনের ক্ষেত্রে আলোক রশ্মি, ঠিক আছে, দুই ভাগে ভাগ হতে পারে, সমবর্তিত আলোক রশ্মি, অসমবর্তিত আলোক রশ্মি, তাই না? তো এদের মধ্যে আবার পার্থক্য রয়েছে। আমরা নেক্সট ক্লাসে চিত্রের মাধ্যমে এগুলো বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আজকে আলোচনাটা মূলত এই পর্যন্তই থাকবে। তো প্রথম থেকে আমরা যদি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম একটু মনে করার চেষ্টা করি। তো শুরুতে কি ছিল? অপবর্তন কাকে বলে, তাই না? অপবর্তন কাকে বলে, তারপর অপবর্তনের প্রকারভেদ, অপবর্তন দুই প্রকার, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, এগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে আলোচনা করলাম যে এদের মধ্যে পার্থক্য, তিনটি পার্থক্য নিয়ে আলোচনা করলাম, তাই না? চিত্রের সাহায্যে আমরা অপবর্তনগুলো দেখলাম। আমার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কেমন হতে পারে, ফ্রনহফার শ্রেণীর অপবর্তন, তারপরে এদের ক্ষেত্রে ফ্রেনেলের ক্ষেত্রে তরঙ্গমুখগুলো কেমন হয়, ফ্রনহফারের ক্ষেত্রে তরঙ্গমুখগুলো কেমন হয়, ঠিক আছে? এগুলো আমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা আলোচনা করলাম গ্রেটিং কাকে বলে, গ্রেটিং ধ্রুবক নিয়ে আলোচনা করলাম। তারপর পথ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে যে পার্থক্য রয়েছে চিত্রের সাহায্যে, চিত্রসহ, সেটা আলোচনা করলাম। সর্বশেষ যেটা আলোচনা করলাম সমবর্তন বা পোলারায়ন। তো এইভাবে আমরা দেখা গেল আর দুই একটা ক্লাস নিলে এই অধ্যায়ের থিওরি প্রায় শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রধান কাজ ফিজিক্সের ক্ষেত্রে, আমাদের যে সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থই করতে হয়, এগুলো মুখস্থ করার বিকল্প নেই। আমাদের গাণিতিক সূত্রগুলো মুখস্থ করতে হবে, আমাদের সৃজনশীল প্রশ্ন বাসায় বেশি বেশি সলভ করতে হবে। তাহলে দেখবা যে ফিজিক্সে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার থাকবে। তো সেই জন্য তোমরা তোমাদের পড়াশোনাটা বাসায় সুন্দরভাবে চালিয়ে যাও। তোমরা যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী, তোমাদের শুধু ঘুরে ফিরে বেড়ালে হবে না, তোমাদের পড়াশোনা করতে হবে। তো সেই জন্যে তোমরা তোমাদের পড়াশোনা বাসায় চালিয়ে যাও, ছাত্রদের সাথে যোগাযোগ রাখো। তো আবার দেখা হবে, আবার আলোচনা করব এই অধ্যায়ের উপর আরও কিছু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।